দক্ষিণ চব্বিশ পরগনার বাঁকড়াহাটে বড় কাছারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮০টিরও বেশি দোকান। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরের বাঁকড়াহাটে বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন। আনুমানিক রাত ১:৩০ নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পায়। খবর দেওয়া হয় দমকল এবং বাঁকড়াহাট তদন্ত কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৫টি ইঞ্জিন এবং বাঁকড়াহাট তদন্ত কেন্দ্র সহ বিষ্ণুপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি ৮০ থেকে ৯০টির বেশি দোকান পুড়ে ছাই হয়েছে। সকালেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বড় কাছারি ঘটনাস্থলে আসলেন। যে সমস্ত দোকানগুলো পুড়ে গেছে সেই সমস্ত দোকানগুলো ঘুরে দেখলেন। এই ঘটনার পেছনে কারোর হাত রয়েছে কিনা তাও তিনি প্রশ্ন তুলেছেন। আমার ছেলে ভালো মাছ তুলে এখন তুলে আর আমার ডিএম সাহেব আমার কাছে কিন্তু একটা জিনিস আশ্চর্য লাগলো, এটা আপনি স্পেশালি ইনভেস্টিগেশন করবেন তো, যে এতগুলো দোকান পুড়ে গেছে অথচ এখানটা একটা টিএমসি ফ্ল্যাগ জল জল করে উঠছে। এটা শুধু তো ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসায়ীরা তো মাথায় হাত। সেই জায়গা থেকে আপনাদের পক্ষ থেকে বা সাংসদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন নাকি? এটা একটা ইলেকশন পিরিয়ডের একটা নিয়মকানুন থাকে ইলেকশনের সময়, তাই এখানে সরকারিভাবে যতটুকু সাহায্য করার সেটাই আমাদের চেষ্টা করা হচ্ছে। জেলা পরিষদ এবং তার সঙ্গে আমাদের এখানের বিষ্ণুপুর ২ নম্বর যে পঞ্চায়েত সমিতি আছে বিডিও অফিস থেকে সার্ভে চলছে। পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যৌথভাবে এটাকে সার্ভে করে আজকের ১২টা সাড়ে ১২টার সময় একটা মিটিং আছে। এসে দেখলাম প্রায় ৭০-৮০টা দোকান যেটা ধূলিসাৎ হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে হলো? এই জায়গায় এখন ওটা তদন্ত চলছে, এক্ষুনি বলাটা ঠিক হবে না। তদন্ত করে দেখা হচ্ছে কী জায়গা থেকে সেই জায়গাগুলো যাতে পরবর্তী সময় যাতে না আর ঘটে বা আশেপাশে যাতে আরও সিসিটিভি লাগিয়ে দেওয়া যায় সেগুলো আমরা চেষ্টা করছি এবং আমরা সবাই আছি এখানে। এখন মূল যেটা বিষয় হলো যে এইসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা, এই বিপদের সময় তাদের পাশে থাকাটাই আমাদের সবচেয়ে জরুরি। এই যে দোকানগুলি পুড়ে গেছে এগুলো কি সব স্থায়ী না এর মধ্যে কিছু অস্থায়ী ছিল? না, জেলা পরিষদের থেকে কিছু জায়গা ছিল, কিছুটা এখানে স্থায়ী ছিল, সব রকমের আছে। এখানে বহু পুণ্যযাত্রী এখানে আছে, সেই পুণ্যার্থীদের সুবিধার্থে আর রুজির ব্যাপারে আছে। সেই জায়গা থেকে সবাই অনেকটা পরিকল্পনা মাফিক ছিল, কিন্তু কিছু প্লাস্টিক ছিল, যে প্লাস্টিকের জন্য এত সমস্যা। আমরা চাইবো আগামী দিন যাতে এই প্লাস্টিকগুলো দূর করে যাতে টিন দিয়ে অন্তত এর ওপর ছাউনি হয়, সেই ব্যবস্থা যাতে হয় সেই চেষ্টা আমরা সবাই তাদেরকে বোঝাবো এবং আমাদের সরকারের পক্ষ থেকে সেটা দায়িত্ব নিয়ে সেই কাজ আমরা করব। মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রাজনৈতিক ইস্যু তুলতে চাইছে যে গতকালকে অভিষেক এসছে এবং রাত্রিতে আগুন, বিভিন্নজন বিভিন্ন রকম ইস্যু তুলছে বিরোধীরা। এটা কীভাবে দেখছেন? ও বিরোধীদের কথা তাদের কথা তারা বলবে, এটা ঈশ্বর বলুন ভগবান বলুন তার উপরে আমাদের সব কিছু নির্ভর করে। এখানে পরিস্থিতি বা কী অবস্থায় ছিল, কখন কি ঘটনা ঘটবে এটা কেউ কিছু বলতে পারে না। কেউ যদি এই ধরনের বলে থাকে সেটা মূর্খের মতন কথাবার্তা বলেছে, এ কথা ঠিক নয়। এখানে দাদা আগুনের নির্বাপনের কোনো ব্যবস্থা পূর্বে ছিল কি? এখানে তো আমাদের একটা ফায়ার স্টেশন অলরেডি স্যাংশন হয়ে গেছে আমতলার পাশে, যেটা রঙিন মাছের বাজার আছে তার পাশে। যেহেতু ইলেকশন পড়ে গেছে, নাহলে হয়তো কাজ স্টার্ট হয়ে যেত। বড় কাছারিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার কি ব্যবস্থা করা হবে এই আগুন দেখে? এটা আমাদের নিশ্চিত চিন্তাভাবনা থাকবে। এই ধরনের একটা যেখানে ঘটনা ঘটলো, আগামী দিন যাতে না এই ধরনের ঘটনা ঘটে তার জন্য সব রকমের পরিকল্পনা আমাদের এমএলএ সাহেব আছেন মোহন নস্কর, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা
সামন্ত, এদিকে আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের চিত্তরঞ্জন কাড়া, আমরা সবাই আছি। এটা একটা আগামী দিন, এটা নিয়ে আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল। যেমন গেট ছিল না, সৌন্দর্যায়ন হতো না, সেগুলো আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এবং আগামী দিন এই ধরনের যেহেতু ঘটনা ঘটলো, আমাদের সবাইকেই চোখ খুলিয়ে দিল, সেটা আগামী দিন যাতে সব রকমের পরিকল্পনা করা যায় সেই চেষ্টা আমরা করব। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা মনে হচ্ছে আপনার? এখন হিসেব করে না হলে বলা যাবে না, অনেকটাই হয়েছে। বেশিরভাগ পুরো ছাই হয়ে গেছে। এটা ওদের যাতে ম্যাক্সিমাম ওদের সেই ক্ষতিপূরণ করানো যায়, তার জন্য আমরা সবাই মিলেই চেষ্টা করছি। সে এমএলএ হতে পারে, সঙ্গে তো তার সবসময় ক্রিমিনাল রয়েছেই। গত 5-6 বছর ধরে আমরা দেখছি, তারই কোনো লোক করেছে কিনা সেটা প্রশাসন তদন্ত করে দেখবে। এটাও লক্ষ্য করলাম যে এতগুলো দোকান পুড়ে গেছে, টিন পর্যন্ত ছাই হয়ে গেছে, অথচ তৃণমূলের ঝান্ডাটার কোনো জল করে জ্বলছে। তাহলে কি আগুন লাগানোর পরে কি তৃণমূল ঝান্ডাটা আনন্দে উৎসাহে এখানে লাগিয়ে দিয়ে গেছে? সেটাও ইনভেস্টিগেশনে পর্যায়ে রয়েছে যে একটা কাজ আমরা সাধন করেছি, তারপর তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছি, যে আমরা রয়েছি, দেখ তোরা হিন্দুরা জয় শ্রীরাম করিস। কারণ কালকে ঢোকার সময় অনেকেই জয় শ্রীরাম করেছিল, তার প্রতিক্রিয়া কিনা এটাও দেখতে হবে। সবই তদন্তের বিষয়। আমি আরও সাহেবকেও বলেছি যাতে তাড়াতাড়ি কম্পেনসেশনটা পায়, কারণ সবাই দিন দরিদ্র লোক, এখানকার লোক। আমাদের এখানে তো এমনি তো ফ্যাক্টরি সব বন্ধ করে দিয়েছে গত 10 বছর ধরে। মাননীয় সাংসদ জবে থেকে হয়েছেন অভিষেক ব্যানার্জি, এখানে প্রচুর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। জেজে স্পেকট্রাম বন্ধ, আপনার জার্মান ফ্যাক্টরি বন্ধ, সিমেন্টস বন্ধ, সবই বন্ধ। প্রায় 16-17টা ফ্যাক্টরি, হাজার হাজার শ্রমিক বেকার, তাদের বাড়িতেও ছেলেমেয়েরা রয়েছে, তাদেরই অনেকে এখানটায় দোকান খুলে বসছে। সেখানটায় এগুলো হঠাৎ কীভাবে পড়লো, উনি ঘুরে যাওয়ার পরে 150 দোকান পুড়ে গেল, এটা তো আমার তো ঠিক লাগছে না। বিষয়টা আমি ছোটোবেলা থেকে আগাথা ক্রিস্টি সালোখন স্কুলে খাওয়া ছেলে, কিছু তো একটা ব্যাপার আছে, ডালমে কুচ খেলা হয়। কিন্তু এখন আমি যতক্ষণ তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে আমি কিছু বলতে পারছি না এখন, কারণ প্রশাসন এটা তদন্ত করবে। তবু আমি ডিএম সাহেবকে বললাম যে টোটাল এই যে এতগুলো আগুন পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে তারপর তৃণমূল পতাকাটা কীভাবে ওখানে জ্বলছে, আপনার মিডিয়া পার্সনরা দেখেছেন, আপনারা নিশ্চয়ই ছবি, কেউ নিশ্চয়ই আনন্দ দিলে এখানে লাগাবে না। তাহলে এখানে কী করে বিষয়টা হলো, এই বিষয়টা আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমি আবেদন করছি যে যদি এখানে কোনো ধরনের এখানে ক্রিমিনাল টেনাসিটি দেখা যায়, যে শুধুমাত্র তারা জয় শ্রীরাম বলার কারণে বা তারা হিন্দুত্ব হওয়ার কারণে এখানে পুড়িয়ে দেওয়া হলো এতগুলো ঘর, তাহলে অবশ্যই তারা যাতে পানিশমেন্ট পায়, এটা আমি প্রশাসনের কাছে আবেদন করব। রেখে দিয়ে ওঠে র্যান্ডাম এখানে মিসইউজ করে যাচ্ছে পাওয়ারটা। আমি পরিষ্কার ডিএমকে বলে দিয়েছি, এসডিওকে বলে দিয়েছি, আরওকে বলে দিয়েছি, অন্যান্য বাড়ি ইলেকশনের মতো এবারে ইলেকশন হবে না, এবারে আমি প্রার্থী আছি। আমি 1 মাস ধরে ওর ব্যানার খোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছি, যদি পরশু দিন আমার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে। রাত্রি 1টার সময় আগুনটা লেগেছে এবং দমকল নাকি অনেক পরে এসছে এবং প্রায় 70-80টা দোকান পুড়ে। আমি আপনাকে কি বললাম যে এখানটায় ও ঘুরে যাওয়ার পর রাত্রিবেলায় আগুনটা লাগলো, সমস্ত দোকান পুড়ে গেল, অথচ ওই তৃণমূলের পতাকাটা কি করে ওখানে উঠছে, কেন তার গায়ে আগুন লাগালো না? নিশ্চয় আগুনের সময় এটা ছিল না। তাহলে আগুন পুরো লাগানোর পরে তৃণমূল পতাকা লাগিয়ে দিয়েছি যে আমার কাজটা কমপ্লিট। যেভাবে ব্লাস্ট পেপারে, যেভাবে আইএসআই বা এরা ব্লাস্ট করার পরে তারপর তার ভিডিও ছবি পরে পোস্ট করতো, যেভাবে আইসিস করতো, তো এইরকমই কোনো অভিযান করার পরে যেহেতু তারা জয় শ্রীরাম বলে, তারা রামের অনুরাগী, এখান থেকে কারণ বাঁকড়াট অঞ্চলটা সকলেই জানে যে এবারে আমাদের পুরো পঞ্চায়েত দখল হয়ে গেছিল। মারধর করে আমাদের জেলা পরিষদের প্রার্থী অনুপ পৈলানকে মাথা ফাটিয়ে পুলিশের সামনে ওই কাউন্টিং হলের মধ্যে মাথা ফাটিয়ে তাকে বের করে দেওয়া হয়। সব সিট ওরা নিয়ে নেয়। যখন আমি ডিএমকে ফোন করলাম যে হাইকোর্ট আমি করবো, কিন্তু তখন মাত্র 1টা না 2টো সিট ওরা ছাড়ে। যত বিজেপিকে আমরা সিট ছেড়েছি, কোনো কিছু গুনতে দিয়েছে ওরা? বড় বড় ডায়লগ দেয় না, ওকে বলুন না যে সব ডায়লগ আমি বার করে দেবো, আমি ববে বলে যাচ্ছি, জামানত আমি রাখতে দেবো না, ওখানে একটা ইনসিডেন্ট ঘটবে না, ও কথা দিক মিডিয়ার সামনে। লাস্ট প্রশ্ন, কোভিডের সময় মন্দির বন্ধ হয়েছিল, হঠাৎ এসে দেখছি মন্দির এখন বন্ধ, দূর থেকে প্রচুর তীর্থযাত্রী এখন আসছে, তারা বুঝতে পারছে না, তারা হতাশায়। দেখুন একটা কথা বলবো, এত বড় ইনসিডেন্ট ঘটার পরে মন্দিরটা কয়েকদিনের জন্য বন্ধ রাখা, এতগুলো লোকের সব দোকানঘর পড়ে গেছে, তাদের রুজি রোজগার বন্ধ, আর কিছু লোকের আনন্দ হবে নাকি সেটা? হ্যাঁ আমি জানি অনেক দূর দূর থেকে এসছে, তারা বাইরে থেকে ভগবানকে প্রণাম করে চলে যায়। আসার পথে এত ফ্লেক্স, নিঃশ্বাস নিতে পারবে না, লোকের চোখে সূর্যের আলো ঢুকবে না।
আমি বলেছি 2 ঘন্টার মধ্যে সব ফ্লেক্স তুলে দিতে হবে, নাহলে আমি এখন ইলেকশন কমিশনারকে ফোন করবো। আগুনটা ধরেছে, ঠিক আছে। তারপর খবর যায় যে মোটামুটি 1:30 থেকেই হুলুস তুলুস হচ্ছে, আর 2:30টার সময় করে জলের গাড়ি এসেছিল, ঠিক আছে। কতগুলো দোকান তাও পুড়ে গেছে? হ্যাঁ 80-90টা তো অবশ্যই হবে। হ্যাঁ দোকানটা পুরো ছাড়কা হয়ে গেছে, ভাবা যায় না এইভাবে যে হবে। দমকল কখন আসে? রাতেই? হ্যাঁ রাত্রিরেই এসে গেছে। কতগুলো ইঞ্জিন এসেছিল? হ্যাঁ 5টা ইঞ্জিন। এখন তো আগুন আগুন তো নিভে গেছে, কিন্তু দোকানগুলো ক্ষয়ক্ষতি তো- তাকানো যাচ্ছে না। ক্ষয়ক্ষতি অবশ্যই হয়েছে, অবশ্যই। আর সবাই তো আর্থিক অবস্থা সবারই তো ভালো নয়, এইভাবে দেখা যায় না। আপনার নাম? বিমানা মান্না। আপনার একটা দোকান ছিল তাহলে? আমার দোকান ছিল না, কিন্তু আমার আশেপাশের দোকানে ছিল, প্রতিবেশী। যে রাত 1:30 থেকে ওখানে আগুন ধাওয়া করে জ্বলছে, আমরা এসে দেখছি, তারপর জল ফল দিচ্ছি। ফায়ার ব্রিগেড এসেছে 2টোর সময়, এসে 2:30টার সময় ফায়ার ব্রিগেড এসেছে। এবার আগুন চলছে, ফায়ার ব্রিগেড জল দিচ্ছে, এটা পুড়ে যাচ্ছে, ধাওয়া করে চলছে, ধাওয়া করে কেউ নেমতে পারছি না। কতগুলো দোকান পুড়ে গেছে? 80 থেকে 90খানা দোকান আছে। কি মনে করছেন, মানে কি আগুন লাগলো কিভাবে? আগুন কি হলো, শর্ট সাইড হয়েছে, কিসে কীভাবে হয়েছে, কী করে বলবো বলুন, বলতে কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। সব দোকানই তো পুড়ে সব দোকান পুরো ছাই হয়ে গেছে। বড় এক একটা দোকানে লাখ লাখ টাকার মাল আছে, লাখ লাখ টাকার মাল। এরকম বিরাট ক্ষতি হয়েছে, বিরাট ক্ষতি। আপনার নাম? আমার নাম পঙ্কজ কোলে। ঘটনাটা উঠে দেখলাম রাত 1:30টায়, যখন আমাদের সব ডাকাডাকি করলো, তখন উঠে দেখলাম পুকুরের কিছু দোকান হাউ হাউ করে জ্বলছে। এইটুকুই আমরা দেখেছি। তারপরে একটার পর একটা ধরতে শুরু করে দিল। কতগুলি দোকান? কতগুলো দোকান সেটা তো আমরা আনুমানিক কতগুলো হবে। 100 দোকান হবে, 80 থেকে 90খানা দোকান ধরে রাখবো, 90খানা। হ্যাঁ 100-র মতন হয়ে যাবে। কটা নাগাদ আপনার দেখলেন? রাত আর রাত 1:30টায় উঠে দেখেছি আমরা। দমকল এসেছিল? দমকল এলো তখন কটা হবে, 2:30 হবে এরকম। হ্যাঁ কতগুলো ইঞ্জিন এসেছিল? ইঞ্জিন 5টা না করে এলো, 5টা হয়েছে। 5টা ওরকম, আমরা অত আমাদের জানার নেই। আপনার নাম? আমি শম্পা দাস।